বাংলাদেশ এখন খাল কেটে কুমির আনার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই কুমির ডেকে নিয়ে আসলে সেই কুমির উৎপাত করবে এবং সেই উৎপাত থেকে নিজেকে কতটুকু রক্ষা করা যায় সেটা এখন দেখার বিষয়। বর্তমান বিশ্বের রাজনীতিতে শক্তির উৎস দিনে দিনে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে নিরপেক্ষ অবস্থান ধরে রাখাটা তেমন একটা পসিবল হয়ে উঠছে না। আর দক্ষিণ এশিয়ার কথা কি বলবো, দক্ষিণ এশিয়া একের পরে কূটনৈতিক ও সামরিক সংকেত এখন আঙুল তুলে দেখাচ্ছে বাংলাদেশ আর শুধুমাত্র দর্শকেই সীমাবদ্ধ নেই, সে হয়তো অজান্তেই হয়ে উঠছে একটি সম্ভাব্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু। পাকিস্তান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই বাংলাদেশকে ঘিরে যেন কৌশলের দাবার ছক এঁকে ফেলেছে এবং প্রতিনিয়ত চাল দিয়ে যাচ্ছে। 2025 সালের আগস্টের শুরুর দিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এবার ভারতকে পূর্ব দিক থেকে আঘাত করব। এই বক্তব্যের তাৎপর্য কিন্তু অনেক ভয়াবহ। পাকিস্তানের পূর্ব দিক মানে ভূগোল অনুযায়ী নিঃসন্দেহে বাংলাদেশ, এবং সেটা যদি কোনো অন্ধকেও বলা হয় সেও এক বাক্যে বলে দেবে বাংলাদেশ। যদিও তিনি সরাসরি বাংলাদেশের নাম নেননি, কিন্তু উপমহাদেশের সামরিক বিশ্লেষকরা এটাকে বড় একটা সিগন্যাল হিসেবে দেখছেন। আর এই মন্তব্যের কিছুদিনের মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, এটা নিছক নজরদারি নয়, এটা সরাসরি সতর্কতা। ভারতের পররাষ্ট্রনীতি কখনোই প্রতিক্রিয়াশীল ছিল না, বরং সেটা প্রতিরোধমূলক। এমন একটা বিবৃতি জয়শঙ্করের কাছ থেকে আসা মানে তখন সেটাকে আন্ডার দ্য টেবিলে কিছু একটা ঘটছে বলেই মনে করতে হবে। একই সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি চীন সফরে রয়েছেন এবং চীন ও ভারত দুই পরাশক্তির মধ্যে সম্প্রীতি ভিসা চালু হয়েছে, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল। তাদের সীমান্তবর্তী সমস্যা ছিল, সেটাকেও মিটিয়ে ফেলা হয়েছে। একটি দীর্ঘ বিরতির পর এই ঘনিষ্ঠতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এর মধ্যে এক অদ্ভুত কূটনৈতিক তৎপরতা ঘটছে বাংলাদেশে। কক্সবাজারে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, যে বাংলাদেশের রেজিম চেঞ্জের এক অন্যতম মূল হোতা, তার সাথে বৈঠক করেছে এনসিপির শীর্ষস্থানীয় 4 জন নেতা হাসনাত সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা। এই বৈঠকটা কেন গোপন রাখা হলো, এটা কেন স্পর্শকাতর, এটা কেন সুগভীর একটা ষড়যন্ত্রের প্রক্রিয়ার অংশ ছিল, সেটা সহজেই বোঝা যায় এবং বিশ্লেষকরা সেটাই বলছেন এই মুহূর্তে। এবং এই বৈঠক কেন ঢাকায় না হয়ে সমুদ্র তীরে হলো, সেটাও একটা সন্দেহের বিষয়। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক অস্বাভাবিকভাবে দ্রুত উষ্ণ হয়ে উঠছে। বিগত 2 দশক যেই সম্পর্ক বরফের মধ্যে ঢাকা ছিল, সেখানে এখন চলছে উচ্চ পর্যায়ের সফর, দ্বিপাক্ষিক আলোচনা, বৈঠক, নানাবিধ কাহিনী। পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ভিসাবিহীন চলাচল মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ অবাধে যে কেউ ভিসা জটিলতা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে, পাকিস্তান থেকে বাংলাদেশ আসতে পারবে, হোক সে জঙ্গি, হোক সে সামরিক কর্মকর্তা, হোক সে সিভিলিয়ান। অর্থাৎ এইসব ঘটনা যে মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়, সেটা একাধিক বিশেষজ্ঞ এখন বিশ্লেষণ করে বলে দিচ্ছেন। এবং এক পক্ষ যখন হুমকি দেয় ভারতের বিরুদ্ধে পূর্ব দিক থেকে আক্রমণ করা হবে, আর সেই পূর্ব দিক যখন হয়ে ওঠে কৌশলগতভাবে বাংলাদেশ, তখন প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে, বাংলাদেশ কি জানে কি ঘটছে, নাকি বাংলাদেশ নিজের কৌশলগত শক্তিকে কাজে লাগাতে চাইছে, কোনটা? এই পুরো ছবির সাথে মিল খাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া কিছু দৃশ্য। ঢাকায় আজ ভারতীয় রাষ্ট্রদূতের গাড়িবহরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, দিয়েছে তথাকথিত তৌহিদি জনতা। এটা যদি স্বতঃস্ফূর্ত হয় তাও বার্তা দেয়, আর যদি পরিকল্পিত হয় তাহলে তো বলাই বাহুল্য এটা ছিল মনস্তাত্ত্বিক হামলার প্রথম ধাপ। বঙ্গোপসাগর নিয়ে উঠে এসছে নতুন উত্তেজনা। আমাদের শান্তি কাকু ডক্টর ইউনূস, যিনি জলকত্তা হয়ে বা বঙ্গোপসাগর নিয়ে আবার মুখ খুলেছেন, এসব প্রকাশ্য মন্তব্য অনেক সময় আভ্যন্তরীণ নীতির প্রতিচ্ছবি হতে পারে। সব মিলিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সন্ধিক্ষণে। বাংলাদেশের সামনে এখন আছে 3টি পথ। প্রথমত, নিরপেক্ষ অবস্থান বজায় রাখা, যদিও এটা সবসময় নিরাপদ, কিন্তু এটা সব থেকে বেশি কঠিন, কারণ সবাই চায় বাংলাদেশকে তাদের কৌশলে যুক্ত করতে। দ্বিতীয়ত, কোনো এক পরাশক্তির সাথে সরাসরি সম্পর্কে জড়ানো, তাদের হয়ে কথা বলা, এতে বাংলাদেশ পাবে কিছু তাৎক্ষণিক সুবিধা,
বাট হারাতে পারে তাদের স্বাধীন নীতি ও কূটনৈতিক ভারসাম্য। তৃতীয় পথ অজান্তেই বড় শক্তির খেলায় পড়ে যাওয়া, যেখানে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে নয় কিন্তু নিজের কোথাও ইচ্ছা ছাড়াই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক বাহিনী ও জনগণ তিনটি স্তরই এখন সংবেদনশীল ও প্রস্তুত হতে হবে। আদৌ কি প্রস্তুত বাংলাদেশ? আপনাদের কি মনে হয়, বাংলাদেশ এই ঘূর্ণিপাক থেকে বেরোতে পারবে, নাকি ঘূর্ণিপাকে ধীরে ধীরে পড়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত সংঘর্ষের দিকে আগাচ্ছে বাংলাদেশ? কি মনে হয়, নাকি আমরা এখনো এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো? আমাদের সেই সক্ষমতা রয়েছে? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে পাকিস্তানের এই মন্তব্য একজন সামরিক কর্মকর্তার মুখে, পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মুখ থেকে এই ধরনের মন্তব্য কোনোটাই স্বাভাবিকভাবে আমলে নেবার মতো ঘটনা নয়। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের উগ্রবাদ আমরা দেখতে পাচ্ছি, মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং বাংলাদেশে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থান হয়েছে গত 1 বছরে, আমরা সেটা দেখেছি। এখন ভারত তাদের কৌশলগত স্বার্থে, তাদের আঞ্চলিক ভূখণ্ডের নিরাপত্তার স্বার্থে, বিশেষ করে তাদের 7 সিস্টার্স রক্ষার্থে হলেও স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপর কোনো একটা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। কারণ পাকিস্তান যখন বাংলাদেশকে কেন্দ্র করে ভারতে আক্রমণ করতে চায়, তখন বুঝতে হবে পাকিস্তান তাদের অস্ত্র, তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের সৈন্য সবকিছু বাংলাদেশে মোতায়েন করে ফেলেছে, এবং সেই ইনফরমেশন নিশ্চিতভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। এবং এটা যদি দ্রুততার সাথে ঘটতে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ একটা অনিয়ন্ত্রিত সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক এখান থেকে রক্ষা কে করে, স্বয়ং সৃষ্টিকর্তা নাকি বাংলাদেশের সচেতন মানুষ। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।